জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটা দেশের সব মানুষের অর্জন, বললেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই বিচার। 12 সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বিতরণ হবে ফ্যামিলি কার্ড। ঢাকা যশোর প্রভাতী ট্রেনের দাবিতে ফের আন্দোলনে নামছে যশোরবাসী। খামেনির জানাজায় যোগ না দিতে বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের চাপের দাবি। পুরো বিশ্ব এখন আমাদের চেনে, বললেন ভর্জিনিয়া। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে মানুষ দলমত ভুলে রাস্তায় নেমে এসেছে, তাদের সম্মান করতে হবে। জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটা দেশের সব মানুষের অর্জন। জুলাইতে এত মানুষ জীবন দিয়েছে, তাদের লক্ষ্য ছিল এই দেশের পরিবর্তন। আজ রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার হবে এ দেশের আইন অনুযায়ী। স্বৈরাচার যেমন বিচারের নামে অবিচার করেছে, আমরা যেন বিচারের নামে কোনো অন্যায় না করি, সেজন্য খেয়াল রাখতে হবে। প্রয়োজনে সময় লাগবে, তবুও আইন অনুযায়ী যেন সঠিক বিচার হয়। এমনভাবে দেশ করতে চাই যেখানে মানুষ তার ন্যায্য অধিকার সম্মান পাবে, যেখানে সবার জন্য নিরাপদ রাষ্ট্র হবে। জাতিকে দ্বিধা বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া যায় না। উল্লেখ করে যারা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে তাদেরকে দেশ ঐক্যবদ্ধ রাখতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম, মা, আপনার ওপর 17 বছরে যে অন্যায়, জুলুম, মানসিক নির্যাতন হয়েছে তাদের বিরুদ্ধে এখন প্রতিশোধ নেই, মা বলতো প্রতিহিংসা নয়, তোমার দায়িত্ব সকলকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। দলটির রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং শিগগিরই আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করা হবে। আজ রাজধানীর আগারগাঁও চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে বসে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় ধারাবাহিক সমন্বয় ও নির্ঘুম পরিশ্রমের মধ্য দিয়ে আন্দোলন সফল হয়েছিল। তিনি দেশের বর্তমান বাস্তবতায় সবাইকে ধৈর্য ও ঐক্য ধরে রাখার আহ্বান জানান। পাশাপাশি জুলাই আন্দোলনের চেতনা নিয়ে কেউ যেন রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবসা না করে সেই বিষয়ে সতর্ক করে বলেন, চেতনার অপব্যবহার করলে দেশের মানুষ তার জবাব দেবে। আগামী 10 থেকে 12 সপ্তাহের মধ্যে সারা দেশে প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড পেতে কাউকে কোনো আবেদন বা দপ্তরে যেতে হবে না। সরকারের উদ্যোগে প্রশিক্ষিত জনবল বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করবে। পরে সেই তথ্য কম্পিউটার ভিত্তিক যাচাই বাছাই করে যোগ্য পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে তিনি দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, অনিয়ম বা দুর্নীতিতে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যশোর ঢাকা রুটে সকালে ঢাকায় গিয়ে রাতে বাড়ি ফেরার সুবিধা নিশ্চিত করতে প্রভাতী ট্রেন সহ 6 দফা দাবিতে আবারও আন্দোলনে নামছে বৃহত্তর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। আজ সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, আগামী 6 জুলাই দুপুর 1টায় যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনের সদস্য সচিব প্রকৌশলী রুহুল আমিন বলেন, পদ্মা সেতু রেল প্রকল্পে শুরু থেকেই যশোরবাসী বঞ্চনার শিকার। রেল সচিব ও মহাপরিচালক নতুন আন্তনগর ট্রেন চালুর আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ফলে পূর্ব ঘোষণা অনুযায়ী আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছে তারা। সংগ্রাম কমিটির 6 দফা দাবির মধ্যে রয়েছে বেনাপোল দর্শনা যশোর ঢাকা রুটে একটি প্রভাতী ট্রেন সহ 3টি নতুন আন্তনগর ট্রেন চালু, সব আন্তনগর ট্রেনের সাধারণ বগি বৃদ্ধি, দর্শনা, খুলনা ও বেনাপোল যশোর রুটে ডাবল রেল লাইন নির্মাণ, সীমান্ত এলাকা থেকে কমিউটার ট্রেন চালু, সিঙ্গিয়া রেল কন্টেইনার টার্মিনাল চালু এবং রেলকে গণপরিবহনের প্রধান মাধ্যম হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ। নেতারা জানান, 2023 সাল থেকে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসছেন। দাবি আদায় না হলে যশোরবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলেও হুঁশিয়ারি দেন তারা। ইরানের সংবাদ সংস্থা তাসনিম দাবি করেছে, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে বিভিন্ন দেশকে অংশ না নিতে কূটনৈতিক চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিনে মার্কিন কর্মকর্তারা বিভিন্ন দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে তেহরানে প্রতিনিধি না পাঠানোর আহ্বান জানান।
তাসনিমের বরাতে আরও বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিভিন্ন দেশে পাঠানো এক নির্দেশনায় জানান, খামেনেইর শেষকৃত্য অংশগ্রহণকে যুক্তরাষ্ট্র অবন্ধুসুলভ পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে পারে, যা দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আফ্রিকার কয়েকটি দেশকে উন্নয়ন সহায়তা কমিয়ে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনের দাবি, যুক্তরাষ্ট্রের চাপের মুখে অন্তত 13টি দেশ শেষকৃত্যে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে। তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্বকাপের শেষ 16তে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেও নিজেদের পারফরম্যান্সে গর্বিত কেপ ভার্দে। দলটির অধিনায়ক ও গোলরক্ষক ভজিনিয়া বলেন, এই বিশ্বকাপে তাদের সবচেয়ে বড় অর্জন হলো বিশ্বের কাছে কেপ ভার্দের পরিচিতি। তার ভাষায়, আজ পুরো বিশ্ব জানে কেপ ভার্দে কোথায়। ভজিনিয়া বলেন, অনেকেই ধারণা করেছিলেন আর্জেন্টিনা সহজেই জয় পাবে, কিন্তু কেপ ভার্দে শেষ পর্যন্ত লড়ে গিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে বাধ্য করেছে। এতে বিশ্ব ফুটবলের মানচিত্রে নিজেদের জায়গা করে নিতে পেরেছে দলটি। 40 বছর বয়সী এই গোলরক্ষক পুরো টুর্নামেন্ট জুড়ে একাধিক দুর্দান্ত সেভ করে প্রশংসা কুড়িয়েছেন। তার মতে, বিশ্বকাপ থেকে বিদায় নিলেও কেপ ভার্দে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং এই সাফল্য ভবিষ্যতে পর্যটন, বিনিয়োগ ও আন্তর্জাতিক পরিচিতি বাড়াতেও ভূমিকা রাখবে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।